আপনারা সবাই এটাকে প্রিন্ট করে নেবেন। এটার মধ্যে মোটামুটি 7-8টা মনে হয় আছে, দেখি কটা আছে। স্যার কোন স্যার কোন পেজটা স্যার পাচ্ছি না স্যার। একদম উপরের দিকে আছে। আটটা আটটা নিয়ম আছে এটার মধ্যে। নিয়ম মোটামুটি আপনাদের প্রয়োজন 25 থেকে 30টার মধ্যে। 25 থেকে 30টা ভারুম উচ্চারণের ব্যাপারটা যদি, নিয়মটা যদি আপনারা শিখে যান, তাহলে কোরিয়ান ভাষা মোটামুটি আপনাদের 70% to 80% আত্মস্থ চলে আসবে। মানে আপনারা চলতে ফিরতে যতটুকু প্রয়োজন, মোর দেন এনাফ। তার মধ্যে বিশেষ ইম্পর্টেন্ট হচ্ছে কি এই আটটা, এগুলো দিলেই, এগুলো শিখতে পারলেই আমরা পরবর্তী স্টেজে আমরা যেতে পারবো। তো আমি একে একে করে পড়ে যাচ্ছি, আপনারা সবাই এটা দেখেন। এবং আপনাদেরকে যেটা আমি বললাম আবার রিপিট করতেছি, এটা অবশ্যই আপনারা প্রিন্ট করে নেবেন। আলসেমি করবেন না, কিপটামি করার প্রয়োজন নেই। একটা পেজ আপনারা প্রিন্ট করে নেবেন এবং সবসময় এটা চোখের সামনে রাখবেন। এটা মুখস্থ করার বিষয় না, এটা মুখস্থ করার বিষয় না। এটা শুধু প্রত্যেক দিন আপনি যখন কোরিয়ান ভাষা পড়বেন, এটা আপনার চোখের সামনে থাকবে। আপনি শুধু চোখ বুলাবেন, শুধু চোখ বুলাবেন। যখনই এখানে কোনো একটা শর্তের সাথে মিলে যাবে কোনো একটা বিষয়, আপনি শুধু এখান থেকে দেখে নেবেন ওটার উচ্চারণটা কি হবে। দ্যাটস ইট। কয়েকবার আপনার এটা প্র্যাকটিস এভাবে যদি করেন, তাহলে দেখবেন আপনাদের এটা মনে চলে আসবে। আমি মুখস্থ করে নিই, তো আপনাদের এটা মুখস্থ করার প্রয়োজন নেই, সো ওই ঝামেলাতে যাবেন না। আচ্ছা, 1 নম্বর কি আছে দেখেন। ভাচ্চিমের পর মূল বর্ণ ইয়ং থাকলে ভাচ্চিম মূল বর্ণের স্থানে গিয়ে উচ্চারিত হবে। যেমন মগয়, দেখেন এখানে গিয়ক আছে আমাদের ভাচ্চিম। এখানে পরবর্তীতে আমি আপনাদেরকে ক্লাসের মধ্যে বারবার আলোচনা করেছিলাম, এটাকে আমরা বলি স্বরবর্ণ। কারণটা কি, এখানে ইয়ং সাথে অ আছে। আমরা জানি মূল বর্ণ হিসাবে ইয়ং এর কোনো উচ্চারণ হয় না। এই কারণে এই যে ইয়ং যুক্ত যে কোনো স্বরবর্ণকেই আমরা স্বরবর্ণ হিসেবে চিহ্নিত করি। আপনাদের বোঝার খাতিরে এখানে নিয়মের মধ্যে ইয়ং দেওয়া হয়েছে। সামনে আমরা পাবো কি, স্বরবর্ণ থাকলে ডাইরেক্ট বলে দেবো মূল বর্ণের পরে ভাচ্চিমের পরে যদি স্বরবর্ণ থাকে, তাহলে এরকম হবে। তখন বুঝে নেবেন স্বরবর্ণ বলতে আমরা কি বোঝাচ্ছি। দেখেন এখানে এবার দেখি আমরা, মিয়ম অ গিয়ক, আমার ভাচ্চিম হিসেবে গিয়ক আছে, এরপরে মূল বর্ণ ইয়ং আছে। এই কারণে এই ভাচ্চিম গিয়ক এই ইয়ং এর কাছে চলে আসবে এবং ইয়ং উঠে যাবে, ইয়ং থাকবে না। ফলে আপনি যখন লিখবেন, তখন আপনি কিন্তু এভাবেই লিখবেন, কিন্তু আপনি যখন পড়বেন, তখন আপনি পড়বেন এইভাবে। কিভাবে পড়বেন? এইভাবে, ম গয়। গিয়ক যখন মাঝে বা শেষে থাকে আমরা কি জানি, গ। ম গয়। এখানে দেখেন, এখানে একটা মজার বিষয় আছে। এখানে আমাদের যুক্ত ভাচ্চিম আছে বা যৌথ ভাচ্চিম আছে, বিয়প এবং শিয়ত। আপনাদেরকে আমি গত ক্লাসে বলেছিলাম 11 পদের এরকম যুক্ত ভাচ্চিম আছে আমাদের। 11টার মধ্যে 8টা ভাচ্চিম এরকম যুক্ত ভাচ্চিমের ক্ষেত্রে আমরা প্রথমটা ব্যবহার করব, দ্বিতীয়টা ব্যবহার করব না। শুধুমাত্র 3টা স্যার ভাত। ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। শুধুমাত্র রিয়লের সাথে যদি গিয়ক থাকে, দেখাচ্ছি। শুধুমাত্র রিয়লের সাথে যদি গিয়ক থাকে, অথবা রিয়লের সাথে যদি মিয়ম থাকে, অথবা রিয়লের সাথে যদি ফিয়প থাকে, এই 3টা যুক্ত ভাচ্চিমের বেলায় আমরা এই দ্বিতীয়টাকে ব্যবহার করব। আর বাদ বাকি ক্ষেত্রে সবসময় আমরা যে 8টা আছে, বাকি 8টা আছে, আমরা প্রথমটাকে ব্যবহার করব। এটা ছিল আমাদের গত ক্লাসের নিয়ম। কিন্তু এখানে একটা মজার বিষয় আছে দেখেন। আজকে আমরা যে নতুন জিনিসটা শিখব, সেটা হচ্ছে এই,
ভাচ্চিম এরকম যুক্ত ভাচ্চিমের পরে যদি স্বরবর্ণ আসে তাহলে দুইটি ব্যবহৃত হবে। কিভাবে? একটা প্রথম ভাচ্চিমটা নিচে রয়ে যাবে, দ্বিতীয় ভাচ্চিমটা এই স্বরবর্ণের কাছে চলে আসবে। আবারও বলতেছি, যৌথ ভাচ্চিমের বেলায় প্রথমটা যেখানে আমাদের কাছে এখানে বিয়প আছে, বিয়পটা বিয়পের জায়গায় রয়ে যাবে, শুধুমাত্র দ্বিতীয় যে শিয়রটা আছে এই শিয়র এই মূল বর্ণ ইয়ং এর কাছে চলে আসবে। আমি লেখার সময় এভাবেই লিখবো, কিন্তু পড়ার সময় কিভাবে পড়বো? এই যেভাবে। কিভাবে আছে এখন দেখেন, অপসয় বিয়প যদি ভাচ্চিম হিসাবে বসে আমরা জানি ভাচ্চিমের উচ্চারণ প এর মতো হয়ে যাবে, বিয়পের উচ্চারণ প হয়ে যাবে। তাহলে কি হবে? অপসয়, অপসয়, অপসয়। এরপরে দেখেন, ভাচ্চিম রিয়লের পরে স্বরবর্ণ আসছে, ফলে কি হচ্ছে? রিয়ল আর রিয়লের জায়গায় থাকবে না, রিয়ল কি হবে? এই ইয়ং এর কাছে চলে আসবে। এখানে রিয়ল থাকবে না, এখানে ইয়ং থাকবে না, রিয়লটা এখানে চলে আসবে। লেখার সময় এভাবে লিখবো, উচ্চারণের সময় কিভাবে লিখবো পাশে দেওয়া আছে। খারা থাদা, রিয়ল যদি নিচে বসে তবেই কেবল ওর উচ্চারণ ল এর মতো হবে, কিন্তু মূল বর্ণ হিসেবে ওর উচ্চারণ কি ছিল? র। আমরা কি জানি? র। তাহলে কি দাঁড়াচ্ছে? খারা থাদা, খারা থাদা। তারপর কি আছে? শিপ ইল, এখানে কি আছে? শিপ ইল। এখন এখানে বিয়পের উচ্চারণ প এর মতো হচ্ছে। অপূর্ব, কি ব্যাপার? স্যার মানে আমি একটা জিনিস জানতে চাচ্ছি, মানে এক নাম্বার যে লাস্টের যে উদাহরণটা, হ্যাঁ, হ্যাঁ, আহ, খারা সাদা, হ্যাঁ, রাইট। আচ্ছা ওইটা মানে আপনি দুই ভাবে লেখছেন, ঠিক আছে, মানে হুম, আমি যদি পরেরটা লেখার সময় যদি পরেরটা লিখি তাহলে কি এটা কি ভুল হবে? মানে পুরাই ভুল, রিওরটা যে নিচে আছে নিচে। পুরাই ভুল। আমি এই জন্য বারবারই আপনাদেরকে বলতেছি, লেখার সময় আপনাদেরকে কিন্তু প্রথমটা লিখতে হবে। কেবলমাত্র উচ্চারণের বেলায় আপনি পিছনেরটা উচ্চারণ করবেন। ওকে স্যার। একই জিনিস বারবার আলোচনা করে দিতেছি যাতে আপনাদের বুঝতে সমস্যা না হয়। আবারও আমি আপনাদেরকে দেখাচ্ছি। বাংলায় আমরা পদ্মা নদীর বানান কিভাবে লিখি? পয় দয় ময় আকার, কিন্তু উচ্চারণ কি করি? পয় দয় দয় আকার। এখন যদি আপনি বলেন স্যার আমি যদি এখন এই বানানটা লিখি পদ্মা, তাহলে কি হবে? হবে না। আমাকে লিখতে হবে এইটা, উচ্চারণ করতে হবে এইটা। কোরিয়ান ভারুমের বেলাও একই কথা। ভারুম উচ্চারণ হবে শুধুমাত্র এইভাবে ভারুমের মতো করে, নিয়ম যেগুলো আছে সে উচ্চারণ, কিন্তু লিখার বেলায় কিন্তু যেটা আছে ঠিক এক্স্যাক্টলি সেটাই হবে, চেঞ্জ করার কোনো সুযোগ নাই। আশা করি বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আমরা আসি আমাদের, আচ্ছা যেটা বলতেছিলাম শিবিল, শিপ ইল। আমরা জানি কি বিয়প নিচে বসলে প, আর এটা হচ্ছে ইল। ওকে ফাইন। এখন আমাদের এই বর্তমান নিয়ম অনুযায়ী কি হচ্ছে? এই বিয়পটা আর এখানে থাকবে না, ও কোথায় চলে যাবে? ইয়ং এর কাছে। তাহলে কি হচ্ছে? শি বিল, নিচে বসলে প, উপরে বসলে কিন্তু ব। এই কথাটা কিন্তু ভুললে চলবে না। ওর অবস্থান যেমন চেঞ্জ হচ্ছে, ওর উচ্চারণও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ও কিন্তু এখানে আর শিপিল বললে কিন্তু ভুল হয়ে যাবে, এটা কিন্তু আর প থাকবে না। এই উপরে চলে আসছে, উপরে বসলে কি হতো? ব। তাহলে কি হবে? শিবিল। আপনারা কিভাবে লিখবেন আমি মাত্র কিন্তু বলছি, আপনারা কিন্তু দ্বিতীয়টা লিখবেন না, এটা শুধুমাত্র উচ্চারণ। আপনারা লিখবেন হচ্ছে প্রথমটা। প্রথমটার একটা অর্থ আছে, আপনারা তখন অর্থ জানেন না, তাই আপনার কাছে কনফিউশন জাগতে পারে। যেখানে শিপ মানে হচ্ছে গিয়ে 10, ইল মানে হচ্ছে গিয়ে 1, শিবিল মানে হচ্ছে গিয়ে 11। তো শিব একটা শব্দ, ইল একটা শব্দ, দুইটা মিলিয়ে শিবিল হইছে। তো এটা নিয়ে আপনার এখন চিন্তা না করলেও চলবে, শুধু এটা জেনে রাখেন যদি শিবিল কোথাও পান আপনি উচ্চারণ কি করবেন শুধু সেটা শিখেন। হ্যাঁ, নূরে আলম বলেন। স্যার এই প্রত্যেকটার যে এক্সাম্পল গুলা দিচ্ছেন হুম। প্রত্যেকটা এক্সাম্পলের উচ্চারণগুলা আগে বলে নিলে আমরা লিখে রাখলে পরবর্তীতে প্র্যাকটিস করতে সুবিধা হতো আর কি। আসলে এখানে তো আমি একদম ভেঙে লিখছি, আরো কি মানে লিখে দিতে হবে? এখানে যেমন আমাদের ম গ য়। স্যার বাংলা উচ্চারণটা লিখে দিলে স্যার ভালো হতো, দেখে জি দেখে। স্যার, আপনি একটু বললে সুবিধা হতো আমাদের পড়তে আর কি।